আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি মুসাম্মাদ সুফিয়া খাতুন, প্রভাষক জীববিদ্যা, হামিদপুর আলেরা কলেজ, যশোর। আমরা গত ক্লাসে তোমাদেরকে জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করেছিলাম। এই কোষ বিভাজন আলোচনায় আমি তোমাদের কোষ বিভাজন কাকে বলে, কোষ কাকে বলে, কোষ কত প্রকার, সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। নিশ্চয়ই তোমরা সেগুলো দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে এই ক্লাসটার আগে আমার প্রিভিয়াস ক্লাসটা অনুসরণ করবে, তাহলে অনেক কিছুই বুঝতে পারবে। আমরা গত ক্লাসে তোমাদেরকে কোষ বিভাজন কাকে বলে, কোষ চক্র কাকে বলে এবং কোষ সম্পর্কে ধারণা, তারপরে হলো তোমাদেরকে অ্যামাটোসিস কাকে বলে, এগুলো সম্পর্কে বলেছিলাম বিস্তারিত। তোমরা এগুলো আরেকটু দেখবে, তাহলে তোমরা এই ক্লাসগুলো ভালো করে বুঝতে পারবে। এখন আমি তোমাদেরকে কোষ বিভাজনের যে মাইটোসিস প্রক্রিয়াটা আছে, অর্থাৎ মাইটোসিস ধাপ আছে কোষ বিভাজনের, সেই ধাপটা সম্পর্কে আলোচনা করব। এই মাইটোসিস কোষ বিভাজন ধারণা করার আগে তোমাদেরকে মাইটোসিস কাকে বলে সেটা জানতে হবে। তাহলে মাইটোসিসের সংজ্ঞা সম্পর্কে আমরা ধারণা নিই। তাহলে মাইটোসিস বা সমীকরণ কোষ বিভাজন বলা হয়। তাহলে মাইটোসিসের সংজ্ঞা হলো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার বিভক্ত হয়, তাই মাইটোসিস কোষ বিভাজন। বর্ণনার সুবিধার জন্য আমরা মাইটোসিস কোষ বিভাজনকে 5টি পর্যায়ে ভাগ করা হয়েছে বা করেছি বলতে পারি। প্রথম হলো কি প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই 5টি পর্যায়ে এর চিত্রসহ তোমাদেরকে আমি এখানে বর্ণনা করেছি। দেখো এখানে তোমাদেরকে সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিস কথাটা আসবে। আমি গত ক্লাসে কিন্তু ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস সম্পর্কে আলোচনা করেছিলাম। তারপরেও তোমাদেরকে আরেকবার স্মরণ করে দিই যে ক্যারিওকাইনেসিস হলো নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় এবং সাইটোকাইনেসিস বলা হয় সাইটোপ্লাজমের বিভাজনকে। তোমরা এটা মনে রাখবে, এটা তোমাদের অনেক কাজে লাগবে এবং এটা অনেক সময় তোমাদের অ্যাডমিশন টেস্টে আসতে পারে যে ক্যারিওকাইনেসিস কি, সাইটোকাইনেসিস কি। এখন তাহলে আমরা আসি যে এই মাইটোসিস ধাপের প্রথম হলো প্রোফেজ। পুরো অর্থ আদি, অর্থাৎ হলো পর্যায়। তাহলে আদি পর্যায়ে কি হয়? এই পর্যায়ে দেখো এখানে আছে নিউক্লিয়াসটা আকারে বড় হয়, পানি বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো সংকুচিত হয়ে খাটো ও মোটা হয়। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুইভাবে বিভক্ত হয়ে দুটো করে ক্রোমাটিড উৎপন্ন করে এবং এর শেষের দিকে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে শুরু করে এবং স্পিন্ডল তন্তুর সৃষ্টির সূচনা ঘটে। এই যে কথাগুলো বললাম এবং এখানে আমি পয়েন্ট আকারে লিখে দিয়েছি, এগুলো কিন্তু তোমাদের বইতে আসলে মানে গল্পের মতো লেখা আছে। তোমাদেরকে একটা কথাই বলি, যেহেতু তোমাদের এখন সৃজনশীল মানে হলো সৃষ্টি করা, এখানে আমি তোমাদের পয়েন্ট আকারে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু বইটা অবশ্যই একবার করে পড়বে, তাহলে কিন্তু এই পয়েন্টগুলো কথা মনে রাখতে পারবে। যদি কেউ না পারে তাহলে কিন্তু বুঝতে পারে না, এগুলো কিন্তু মুখস্থ করলে হবে না, এটা বুঝতে হবে। তাহলে আমার পুরো পেজে হলো কি হলো পানি বিয়োজন বা জল বিয়োজন হয়, বিয়োজন হলেই ক্রোমোজোমের খাটো মোটা হলো। এখানে সেন্ট্রোমিয়ার, তাহলে তোমরা কিন্তু জানো একটা ক্রোমোজোমের যে গোল অংশ থাকে সেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার এবং তার দুটো বাহু থাকে। এই বাহুকে যদি সমান দুটি অংশে ভাগ করা হয় তখন তার এক একটি ভাগকে বলা হবে ক্রোমাটিড। তাহলে নিশ্চয়ই তোমরা ক্রোমাটিডটা বুঝতে পেরেছো। এবং আরেকটু বলি যে একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড এবং অপর ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিডকে বলা হবে এটা নন সিস্টার ক্রোমাটিড। এটা কিন্তু তোমাদের মিয়োসিসের সময় কাজে লাগবে, এটা মনে রাখবে। তাহলে এখানে আমার কি হলো, শেষের দিকে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত শুরু করে। আর প্রোমেটাফেজে কি হয়, স্পিন্ডল স্পিন্ডল তন্তু বা যন্ত্রের সূচনা হয়। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি
ঘটে। স্পিনাল যন্ত্রে দুই ধরনের তন্তু দেখা যায়। এক ধরনের তন্তু এক মেরু থেকে অপর মেরুদণ্ডে বিস্তৃত, এদেরকে স্পিন্ডল ফাইবার বলা হয়। আরেক ধরনের তন্তু ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে যুক্ত থাকে, একে ট্রাকশন ফাইবার বলা হয়। দেখো এই ট্রাকশন ফাইবার এবং স্পিন্ডল ফাইবার কাকে বলে, এগুলো কিন্তু তোমাদেরকে অনেক সময় অ্যাডমিশন টেস্টে দিয়ে দেয়। ক্রোমোজোমে নৃত্য দেখা যায়। এরপরে আছে আমার কি মেটাফেজ। মেটা মানে মোটা, এটা কথা মনে রাখবা। তাহলে মোটা হলো কি, এখানেও কিন্তু জল বিয়োজন কিন্তু শুরু চলে যাচ্ছে। তাহলে এখানেও নিউক্লিয়ার নিউক্লিয়ার সম্পূর্ণ বিলুপ্ত ঘটে যাবে এবং ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। তার মানে কি, বিষুবীয় অঞ্চল তোমরা নিশ্চয়ই বোঝো অবস্থান করে, একে মেটাকাইনেসিস বলে। তাহলে এখানে আমরা আরেকটা কিন্তু এমসিকিউ এর প্রশ্ন হয়েছে, মেটাকাইনেসিস কাকে বলে। যখন ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল অবস্থান করে তখন তাকে মেটাকাইনেসিস বলছি। ক্রোমোজোমগুলো এখানে সবচেয়ে বেশি মোটা ও খাটো ও স্পষ্ট দেখা যায়। শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় এবং দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। একটা কথা তোমরা কিন্তু অনেকেই জানো না, অপত্য কথাটা আসলে কি। তোমরা হয়তো অনেকে পড়ে যাও, অপত্য মানে কি, শিশু, অপরিণত, যে কিছুই বুঝতে পারেন না, মানে অপরিপক্ক। তাহলে আমরা এখানে কি শিখলাম, মেটাকাইনেসিস কি, অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করলো। অ্যানাফেজে গেল, সেন্ট্রোমিয়ার পৃথক হওয়ার সাথে সাথে অ্যানাফেজ পর্যায়ে শুরু হয়। এই ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল হতে মেরুমুখী চলতে শুরু করে। ক্রোমোজোমের মেরুমুখী চলতে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুগুলি অনুগামী হয়। এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো ভি অর্থাৎ কি মেটাসেন্ট্রিক, এল হলো সাবমেটাসেন্ট্রিক, জে হলো অ্যাক্রোসেন্ট্রিক এবং আই হলো টেলোসেন্ট্রিক। ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে সমাপ্তি ঘটে। তাহলে আমরা কিন্তু এখানে অ্যানাফেজে উঠলাম যে ক্রোমোজোমগুলোর অবস্থান অনুযায়ী অর্থাৎ সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে আমরা ভাগ করেছি কি মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। এরপর আছে টেলোফেজ। টেল মানে আমরা কি বলি লেজ, তার মানে কি একবার শেষ পর্যায়ে। তাহলে এই অপত্য ক্রোমোজোমগুলো দুই মেরুতে কি হয়, স্থির অবস্থান। তাহলে অপত্য ক্রোমোজোমগুলো কি করবে, একেবারেই দুই মেরুতে স্থিরভাবে অবস্থান নেবে। মাকুর যন্ত্র, স্পিন্ডল ফাইবার ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় এবং ক্রোমোজোমগুলো তো জল জন্ম। তাহলে আমরা এর আগে পড়েছিলাম কি, জল বিয়োজন ঘটছিল। এখন আমার নতুন করে কি হলো, জল যোজন শুরু। তাহলে জল যোজন কোথায় শুরু হবে এটা কিন্তু মনে রাখবে, কোথায় জল বিয়োজন ঘটলো এটা মনে রাখবে। এগুলো পয়েন্টগুলো কিন্তু আসলে ধারাবাহিকভাবে মনে রাখতে হবে, তা নাহলে কিন্তু তুমি যদি গদ্যের মতন পড়ে যাও, মুখস্থ করো, তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে বুঝে বুঝে লিখতে হবে। তাহলে জল জনের ফলে ক্রোমোজোমগুলো সরু ও লম্বা হয়। তুমি যদি একটা জিনিসের ভিতরে পানি ভরা, তরল দেখা যায় অনেক লম্বা হয়ে যাবে। এরপরে আছে কি, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেনে পুনরায় আবার আবির্ভাব ঘটলো। তাহলে কি হলো, এর আগে আমার নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেনে বিলুপ্ত হয়ে গেছিল, কিন্তু টেলোফেজ এসে আমার পুনরায় আবার মেমব্রেনের আবির্ভাব ঘটলো নিউক্লিওলাসের। এরপরে শেষ ধাপে হলো কি, সাইটোকাইনেসিস। তাহলে সাইটোকাইনেসিসের সংজ্ঞা কিন্তু আমি তোমাদেরকে আগেই বলেছি যে সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হবে সাইটোকাইনেসিস। তাহলে যে প্রক্রিয়া কোষের সাইটোপ্লাজম দুইভাবে বিভক্ত হয় তাকে বলা হবে সাইটোকাইনেসিস। টেলোফেজ পর্যায়ের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমায়। তাহলে এই সাইটোপ্লাজমটা কিসের সময় তৈরি হলো, এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয়, পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। এই সাইটোপ্লাজমিক অঙ্গাণুসমূহের সমবর্তন ঘটে বলে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। তাহলে আমরা কিন্তু মাইটোসিসের ফলে আমাদের কি হয়েছিল, দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, সেই কোষ দুটো কিন্তু আমরা পেয়ে গেছি। এরপর দেখো কেন আসলে এই মাইটোসিস প্রক্রিয়া ঘটে। মাইটোসিস কিন্তু আমাদের দৈহিক বৃদ্ধি। তাহলে মাইটোসিসের ফলে আমাদের কি কি উপকার হয় সেগুলো অর্থাৎ মাইটোসিসের গুরুত্ব কি সেটা আমি তোমাদেরকে এখানে পয়েন্ট আকারে লিখে দিয়েছি। তোমরা তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা এগুলো নিশ্চয়ই পয়েন্টগুলো পড়লে বুঝতে পারবে, তারপরেও তোমরা বিস্তারিত একটু বই থেকে দেখে নেবে। সবগুলোই তোমাদেরকে এভাবে বিস্তারিত আসলে
লিখলে হয় না, তোমাদেরকেও বই পড়তে হবে। সবই যদি আমি লিখে দিই তাহলে তোমরা আমার পরে ডিপেন্ড হয়ে থাকবে। তাই তোমরা অবশ্যই বেশি করে বই পড়বে। বই পড়ার কোনো বিকল্প নেই, কারণ তোমাদের যেহেতু সৃজনশীল এবং এমসিকিউ ধরনের প্রশ্ন আসে। দেখো তাহলে মাইটোসিসের পূর্বে আমি কি বলেছি, যে বংশ বৃদ্ধি। তাহলে বংশ বৃদ্ধির জন্য কিন্তু আমার মাইটোসিসটা প্রয়োজন। দৈহিক বৃদ্ধি ও দেহে গঠন। দেখো তোমার যদি তোমার দেহের বৃদ্ধি না হয় তাহলে তুমি সেই বামন হয়ে থাকতে, সেই ছোট এই ভ্রূণ অবস্থায় থেকে যেতে। নির্দিষ্ট আকার আয়তন রক্ষা। আমার দৈহিক গঠন, একটা গাছের আকার আকৃতি কেমন হবে, আমার দৈহিক আকার আকৃতি কেমন হবে, সবই কিন্তু এই মাইটোসিসের ফল হয়। জননাঙ্গ সৃষ্টি, জননকোষের সংখ্যা বৃদ্ধি, এগুলোও কিন্তু সব এই মাইটোসিসের ফলে হয়। দেখো পুনরুৎপাদন, ক্ষতস্থান পূরণ। তোমার কোনো অংশ যদি কেটে যায় বা কোনটা ফেটে যায়, তাহলে তুমি দেখবে যে ওইটা আস্তে আস্তে পূরণ হয়ে গেছে। এগুলো সবই কিন্তু মাইটোসিসের ফলে সৃষ্টি হয়। ক্রমাগত ক্ষয়পূরণ, এগুলোও কিন্তু সবই হয়। নিউক্লিয়াস সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। তাহলে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের ভারসাম্য যদি রক্ষা না হতো তাহলে কিন্তু অনেক উদ্বার কিছু সৃষ্টি হতো। এটাও কিন্তু মাইটোসিসের ফলে সৃষ্টি হয়। ক্রোমোজোমের সমতা রক্ষা। অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল। দেখো এটা কিন্তু মাইটোসিসের ফলেই কিন্তু আমাদের এই ক্যান্সার জিনিসটা, অর্থাৎ অনিয়ন্ত্রিত মাইটোসিস ঘটে। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা। দেখো যে কোনো জিনিসের একটা গুণগত বা মানসম্মত বৈশিষ্ট্য রাখার জন্য এই মাইটোসিসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কিন্তু কোষ বিভাজনের মাইটোসিস ধাপটা সম্পর্কে মোটামুটি আমরা ধারণা নিয়েছি, যে প্রোফেজ, প্রোটোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং সাইটোকাইনেসিস, মাইটোসিসের গুরুত্ব, এগুলো সম্পর্কে আমরা জানলাম। এরপরে আছে তোমাদেরকে একটু, তোমার বই দেখো দিয়ে আছে অনিয়ন্ত্রিত মাইটোসিস। এই অনিয়ন্ত্রিত মাইটোসিসটা কিন্তু তোমাদেরকে তোমাদের সৃজনশীল প্রশ্ন হিসেবে কখনো আসে না, তবে তোমাদেরকে বিভিন্ন এমসিকিউ প্রশ্ন কিংবা পরবর্তী একদিনের টেস্টের জন্য কাজে লাগতে পারে। তাই এই সম্পর্কে তোমরা বইতে অনেক সুন্দর করে লেখা আছে, তোমরা সেগুলো একটু দেখবে। তারপরে আমি বলি যে অনিয়ন্ত্রিত মাইটোসিস আসলে কি বলছে, যে কোষের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন ফ্যাক্টর দ্বারা এই মাইটোসিসটা নিয়ন্ত্রিত হয়। ফ্যাক্টর মানে কি, বা জিন। তোমরা বলছো ম্যাডাম ফ্যাক্টর, ফ্যাক্টর হলো জিন, অর্থাৎ জিন কোষ জীবের চরিত্র নিয়ন্ত্রণের হককে আমরা ফ্যাক্টর বা জিন বলতে পারি। তাহলে কোনো কারণে এই নিয়ন্ত্রণ অকার্যকর হলে অনিয়ন্ত্রিত, তাহলে এই নিয়ন্ত্রণটা কোনো কারণে অকার্যকর হলে অনিয়ন্ত্রিত মাইটোসিস ঘটে। এর ফলে কি হয়, দেখো আমার যে ক্যান্সার হয়, টিউমার সৃষ্টি হয় প্রথমত, তারপর থেকে ক্যান্সার সৃষ্টি হয়। এটা কিন্তু এই অনিয়ন্ত্রিত মাইটোসিস ফলে সৃষ্টি হয়। এই P53 নামক প্রোটিন সাধারণত কোষকে বিভাজন হতে বিরত রাখার ভূমিকা রাখে। সেই কোষ বিভাজনকে তাহলে P53 তোমাদের কি যে প্রোটিনের মনে রাখবা, এগুলো তোমাদের কোষকে বিভাজন হতে বিরত রাখে। এটি ডিটেকটিভ হলে কি হয়, এটি ডিটেকটিভ হলে কোষচক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দেখো মানুষের প্রায় অর্ধেক সংখ্যা কোষেই কিন্তু ডিটেকটিভ P53 আছে। তাহলে কত সংখ্যা, অর্ধেক সংখ্যা কোষে মনে রাখবে কি আছে, ডিটেকটিভ 53 আছে। দেখো তাহলে এটা কিন্তু মনে রাখবে। এর ফলে ক্যান্সার সৃষ্টি হয়। মানুষের মানুষের যখন অধিক হারে ক্যান্সার সৃষ্টি হওয়ার সম্ভবত এটি হলো কারণ। কোষ বিভাজনের জন্য কিছু গ্রোথ ফ্যাক্টর কাজ করে। ক্যান্সার কোষ তাদের গ্রোথ ফ্যাক্টর নিজেরাই তৈরি করে নেয় কিন্তু, অথবা বিভাজনের জন্য এদের কোনো গ্রোথ ফ্যাক্টর লাগে না। কোষ চক্র নিয়ন্ত্রণকারী দুই ধরনের প্রোটিন হচ্ছে প্রোটিন কাইনেজ ও সাইক্লিন। তাহলে কোষ চক্র নিয়ন্ত্রণকারী দুই ধরনের প্রোটিন আমরা পেয়েছি, একটা হলো কি প্রোটিন কাইনেজ, আরটা হলো সাইক্লিন। টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় অনকোজেনেসিস। তাহলে আমরা কি শিখলাম, টিউমার সৃষ্টি হলে সেটাকে আমরা অনকোজেনেসিস। কোষ চক্র বিনষ্টকারী জিন হলো অনকোজিন। তাহলে কোষ চক্র বিনষ্ট করবে যে জিন, সে জিনকে কি বলবো, অনকোজিন। যেসব রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে, তাহলে যেসব রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টিতে সহায়তা করে তাদেরকে আমরা বলবো মিউটাজিন। তাহলে এটা কিন্তু মনে রাখবা যে মিউটাজিন, সেগুলো সবই কিন্তু তোমার অবজেক্ট হিসাবে। মিউটাজেনিক পদার্থই কার্সিনোজেনিক হয়। তাহলে মিউটাজেনিক পদার্থের ফলে কার্সিনোজেনিসিস অর্থাৎ কি ক্যান্সার হয়। দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়া হলো
মেটাস্টাসিস। তাহলে আমরা কি বললাম, যখন তোমার ক্যান্সারটা দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়বে তখন সেই ধাপকে বলি আমরা মেটাস্টাসিস। দেখো আমরা কিন্তু বায়োলজি পড়লে একটা খুদে ডাক্তারের মতন হয়ে যায়, যে আমরা অনেক কিছু, দেখো এগুলো কিন্তু সবই তোমাদের মেডিকেলের জিনিস। সেখান থেকে তোমরা তাহলে মেটাস্টাসিস কি, অনকোজিন কি, কার্সিনোজেনিক কি, মিউটাজেন্স কি, এগুলো কিন্তু আমরা জেনে ফেলেছি। এরপরে দেখা হচ্ছে কোষের মৃত্যু। কোষের মৃত্যু কি, বহুকোষী জীবদেহে প্রতিদিন অনেক কোষের মৃত্যু ঘটে। কোষ বিভাজনের মাধ্যমে তা পূরণ করতে হয়। মানবদেহে প্রতিদিন লক্ষ লক্ষ কোষের মৃত্যু ঘটে। দুটি উপায়ে কোষের মৃত্যু ঘটে, একটি হলো নেক্রোসিস, অপরটি হলো অ্যাপোপ্টোসিস। তাহলে নেক্রোসিসটা কি, পুষ্টির অভাব হলে অথবা বিষাক্ত দ্রব্যের কারণে ক্ষতিগ্রস্ত হলে কোষ মারা যায়। তাহলে আমরা কি বললাম, পুষ্টির অভাব হলে এবং বিষাক্ত দ্রব্যে, তাহলে তোমরা ঠিক মতো খাওয়া দাওয়া করবে এবং বিষাক্ত পদার্থ থেকে দূরে থাকবে। অ্যাপোপ্টোসিস তার মানে কি, এটি হলো কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। কোনো কোষ জীবদেহ বা অঙ্গের জন্য এখন প্রয়োজন নয়, তাই এদের ধ্বংস হতে হয়। যখন তাহলে কি বললাম, কোনো কোষ জীবদেহ বা অঙ্গের জন্য এখন প্রয়োজন নেই, তাই এদের কোষ ধ্বংস হয়ে যায়। যেমন মানুষের ভ্রূণ অবস্থায় পাতলা টিস্যু দিয়ে হাতের আঙ্গুল, সকল আঙ্গুলগুলো লাগানো থাকে। তোমরা দেখবা যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ, তখন দেখবা তার গায়ে এরকম হালকা হালকা পাতলা যে টিস্যুগুলো, সেগুলো পর্দা ওঠার মতো মনে হয়। এগুলো কিন্তু যখন মায়ের গর্ভে, তখন সবগুলো আঙুলগুলো একসঙ্গে লাগানো থাকে। পরে মাঝখানে টিস্যু ধ্বংসের মাধ্যমে বিলুপ্ত এই 5টি আঙ্গুল আমাদের পৃথক হয়ে যায়। তাহলে আমাদের মায়ের গর্ভে যখন আমরা থাকি, তখন আঙ্গুলগুলো সবই কিন্তু একটা পর্দা দ্বারা, পাতলা পর্দা দ্বারা আবদ্ধ থাকে। পরে এগুলো আস্তে আস্তে এগুলো পৃথক হয়ে যায়। একটি কোষ যত বেশি দিন বাঁচবে ততদিনই তা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়, যা থেকে সহজে ক্যান্সার হতে পারে। তাই এদের ধ্বংস বা মৃত্যু হওয়া দরকার। এটি সাধারণত আমাদের রক্ত এবং অন্ত্রের এপিথেলিয়াল কোষের ব্যাপারে প্রযোজ্য, কারণ এরা অধিকাংশই রক্তকোষ ও অন্ত্রের এপিথেলিয়াল লাইনিং এর কোষ। তাহলে আমরা কোষের মৃত্যু সম্পর্কে বললাম যে দুটি ভাবে মৃত্যু ঘটে, আর হলো নেক্রোসিস, হলো অ্যাপোপ্টোসিস। তাহলে এগুলো সম্পর্কে তোমরা মোটামুটি জানতে পেরেছো। এরপরে দেখো মাইটোটিক ইন্ডেক্স, এমআই। তোমরা অনেক কথা শুনেছো, মাইটোটিক ইন্ডেক্স বা এমআই শুনেছো। তাহলে মাইটোটিক ইন্ডেক্স হলো কি, কোনো টিস্যুর মোট যত সংখ্যা, অর্থাৎ কি কোনো টিস্যুর মোট কোষ সংখ্যা এবং মাইটোসিসরত কোষ সংখ্যার অনুপাত হলো মাইটোটিক ইন্ডেক্স। তাহলে কি হলো, কোনো টিস্যুর মোট কোষ সংখ্যা এবং মাইটোসিসের কোষ সংখ্যার অনুপাত দিয়ে কিন্তু আমরা মাইটোটিক ইন্ডেক্স বের করতে পারি। তাহলে এমআই সমান সমান আমরা কি লিখতে পারি, মাইটোসিসরত কোষ সংখ্যা বাই মোট কোষ সংখ্যা। দেখো এটা করে কখন, যখন দেখো চিকিৎসকের জানার জন্য যে এমআই প্রয়োজন পড়ে। কিভাবে, কি নির্ণয় করার জন্য, যখন এমআই থেকে অনুমান করতে পারেন যে টিউমার কত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং এর জন্য কি ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন। উচ্চ এমআই বলে দেয় এটি দ্রুত বর্ধনশীল টিউমার, অর্থাৎ কি আমরা ক্যান্সার রোগের চিকিৎসার জন্য এমআইটা আমরা অনুসরণ করতে পারি। তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে করে একটু শিখি, কারণ এখন তোমরা অনলাইনে ক্লাস করছো, আসলে তোমাদের সঙ্গে মানে সরাসরি দেখা না হলে ক্লাস সম্পর্কে তেমন তোমরা তো মানে তোমাদের একটু কষ্ট হয় যে এরকম বুঝতে। সেটা আমি এই জন্যই তোমরা এগুলো আস্তে আস্তে আমরা একটু পড়া শুরু করি। মানে একদিনই বেশি ক্লাস করলে তোমাদের অনেক সমস্যা যাবে, এবং তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস ফলো করবে। আমি প্রথমে যে ক্লাসটা নিয়েছি তোমরা দেখবে, তা নাহলে কিন্তু এই ক্লাসটা বুঝতে পারবে না। আমি তোমাদেরকে আগামী ক্লাসে মেয়োসিস শেষ অর্থাৎ মেয়োসিস পরিবহন সম্পর্কে পড়াবো। এই ক্লাস সম্পর্কে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে অভিনন্দন। আল্লাহ হাফেজ।